নমস্কার, বাংলা নেটসেট প্রস্তুতি পর্বের আলোচনায় আরও একবার আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচ্য প্রবন্ধ হচ্ছে ইউরোপের নবজন্ম। এই ইউরোপ কি? কালো, আধকালা, হলদে, লাল, এশিয়া, আফ্রিকা, আমেরিকার সমস্ত মানুষ এদের পদানত কেন? এরা কেনই বা কলিযুগের একাধিপতি? এই নিয়েই কথা বলেছেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ বলেছেন যে ইউরোপকে যদি বুঝতে হয় তাহলে পাশ্চাত্য ধর্মের আকর ফ্রান্স থেকে বোঝা শুরু করতে হবে। এই জায়গাটা গুরুত্বপূর্ণ, শুনেই বুঝতে পারছেন নিশ্চয়ই যে ইউরোপকে বুঝতে গেলে কোথা থেকে শুরু করতে হবে? পাশ্চাত্য ধর্মের আকর অর্থাৎ পাশ্চাত্য ধর্মের মূল ক্ষেত্র ফ্রান্স থেকে। পৃথিবীর আধিপত্য ইউরোপে, ইউরোপের মহাকেন্দ্র পারি। পাশ্চাত্য সভ্যতা, রীতিনীতি, আলোক আঁধার, ভালো মন্দ সকলের শেষ পরিপুষ্ট ভাব ঠিক এইখানে, এই পারি নগরীতে। পারি এক মহাসমুদ্র, মণি মুক্তা প্রবাল যথেষ্ট, আবার মকর কুম্ভীরও অনেক। এই ফ্রান্স ইউরোপের কর্মক্ষেত্র। সুন্দর দেশ, চীনের কতকটা ছাড়া এমন দেশ আর কোথাও নেই। নাতিশীতোষ্ণ, অতি উর্বরা, অতিবৃষ্টি নেই, অনাবৃষ্টি নেই। নির্মল আকাশ, মিঠে রৌদ্র, ঘাসের শোভা, ছোট ছোট পাহাড়, চিনার বাঁশ প্রভৃতি গাছ, ছোট ছোট নদী, ছোট ছোট প্রস্রবণ, সেই জলে রূপ, স্থলে মোহ, বায়ুতে উন্মত্ততা, আকাশে আনন্দ। প্রকৃতি সুন্দর, মানুষও সৌন্দর্য প্রিয়। আবাল বৃদ্ধ বনিতা, ধনী দরিদ্র, তাদের ঘর দোর, ক্ষেত ময়দান মেজে ঘুষে সাজিয়ে গুজিয়ে ছবির মতো করে রাখছে। এক জাপান ছাড়া এই ভাব আর কোথাও পাওয়া যায় না। সেই ইন্দ্রিয় ভুবন, অট্টালিকা পুঞ্জ, নন্দন কানন উদ্যান, উপবন, চাষার ক্ষেত, সকলের মধ্যেই একটু রূপ, একটু সুচ্ছবি দেখবার চেষ্টা রয়েছে এবং সফলও হয়েছে। এই ফ্রান্স প্রাচীনকাল থেকে গোলওয়া, রোমক, ফ্রাম প্রভৃতি জাতির সংঘর্ষভূমি। এই ফ্রান্স জাতি রোম সাম্রাজ্যের বিনাশের পর ইউরোপে একাধিপত্য লাভ করলে এদের বাদশাহ শার্লামেয়ন ইউরোপে খ্রিস্টান ধর্ম তলোয়ারের দাপটে চালিয়ে দিলেন। এই ফ্রান্স জাতি হতেই এশিয়া খণ্ডে ইউরোপের প্রচার। তাই আজও ইউরোপই আমাদের কাছে ফ্র্যাঙ্কি, ফেরিঙ্গি, প্ল্যাঙ্কি, ফিলিঙ্গো ইত্যাদি। সভ্যতার আকর প্রাচীন গ্রিস ডুবে গেল, রোম বর্বর আক্রমণে তরঙ্গে তলিয়ে গেল। ইউরোপের আলো নিভে গেল, এদিকে আরেক অতি বর্বর জাতি এশিয়া খণ্ডে নেমে এলো, তারা হচ্ছে আরব জাতি। মহা আবেগে সেই আরব তরঙ্গ পৃথিবী ছাইতে লাগলো। মহাবল পারস্য আরবের পদানত হলো, মুসলমান ধর্ম গ্রহণ করতে হলো। কিন্তু তার ফলে মুসলমান ধর্ম আর এক রূপ ধারণ করলো। সেই আরবি ধর্ম আর পারসিক সভ্যতা মিলে গেল। আরবের তলোয়ারের সঙ্গে সঙ্গে পারস্য সভ্যতা ছড়িয়ে পড়তে লাগলো। যে পারস্য সভ্যতা প্রাচীন গ্রিস ও ভারতবর্ষ থেকে নেওয়া। পূর্ব পশ্চিম দুদিক থেকে মহাবলে মুসলমান তরঙ্গ ইউরোপের ওপর আঘাত করল। সঙ্গে সঙ্গে কি হলো? বর্বর অন্ধ ইউরোপে জ্ঞানালোক ছড়িয়ে পড়তে লাগলো। প্রাচীন গ্রিকদের বিদ্যা, বুদ্ধি, শিল্প বর্বর আক্রান্ত ইটালিতে প্রবেশ করল। ধরা রাজধানী রোমের মৃত শরীরে প্রাণ স্পন্দন হতে লাগলো। সেই স্পন্দন ফ্লোরেন্স নগরীতে প্রবল রূপ ধারণ করল। প্রাচীন ইটালি নবজীবনে বেঁচে উঠতে লাগলো। এরই নাম হলো রেনেসাঁ অর্থাৎ নবজন্ম। কিন্তু সেই নবজন্ম হলো ইটালির, ইউরোপের অন্যান্য অংশের তখন প্রথম জন্ম। সে খ্রিস্টানি ১৬শ শতাব্দীতে যখন আকবর, জাহাঙ্গীর, শাহজাহান প্রভৃতি মুঘল সম্রাট ভারতে মহাবল সাম্রাজ্য তুলেছেন, সেই সময় ইউরোপের জন্ম হলো। ইটালি বুড়ো জাত, একবার সারা শব্দ দিয়ে আবার পাশ ফিরে শুলো।
সেই সময় নানা কারণে ভারতবর্ষ জেগে উঠেছিল কিছু। আকবর থেকে 3 পুরুষের রাজত্বে বিদ্যা বুদ্ধি শিল্পের আদর যথেষ্ট পরিমাণে হয়েছিল, কিন্তু অতি বৃদ্ধ জাত নানা কারণে আবার পাশ ফিরে শুল। ইউরোপে ইটালির পুনর্জন্ম গিয়ে লাগলো বলবান অভিনব নূতন ফ্রান্স জাতিতে। চারিদিক থেকে সভ্যতার ধারা সব এসে ফ্লোরেন্স নগরীতে একত্র হয়ে নূতন রূপ ধারণ করলো, কিন্তু ইতালি জাতিতে সেই বীর্য ধারণের শক্তি ছিল না। ভারতের মতো সেই উন্মেষ ওখানেই শেষ হয়ে যেত, কিন্তু ইউরোপের সৌভাগ্য এই নূতন ফ্রান্স জাতি আদরে সেই তেজ গ্রহণ করলো। নবীন রক্ত, নবীন জাত, সেই তরঙ্গে মহা সাহসে নিজের তরণী ভাসিয়ে দিলে সেই স্রোতের বেগ ক্রমশই বাড়তে লাগলো। সে একধারা শতধারা হয়ে বাড়তে লাগলো। ইউরোপের আর আর জাতি লোলুপ হয়ে খাল কেটে সেই জল আপনার দেশে নিয়ে গেল এবং তাতে নিজেদের জীবনী শক্তি ঢেলে তার বেগ, তার বিস্তার বাড়িয়ে ফেলতে লাগলো। ভারতে এসে সে তরঙ্গ লাগলো। জাপান সেই বন্যায় বেঁচে উঠল, সেই জল পান করে মত্ত হয়ে উঠল। জাপান এশিয়ার নূতন জাত। এবার কথা বলবো পারি ও ফ্রান্স নিয়ে। এই পারি নগরী সেই ইউরোপী সভ্যতা গঙ্গার গোমুখ। এই বিরাট রাজধানী মর্তের অমরাবতী সদানন্দ নগরী। এই ভোগ, এই বিলাস, এই আনন্দ না লন্ডনে, না বার্লিনে, না কোথায়। লন্ডনে নিউ ইয়র্কে ধন আছে, বার্লিনে বিদ্যা বুদ্ধি যথেষ্ট আছে, নেই সেই ফরাসি মাটি, আর সর্বাপেক্ষা নেই সেই ফরাসি মানুষ। ধন থাক, বিদ্যা বুদ্ধি থাক, প্রাকৃতিক সৌন্দর্য থাক, মানুষ কোথায়? এই অদ্ভুত ফরাসি চরিত্র প্রাচীন গ্রিক মোড়ে জন্মেছে যেন। সদা আনন্দ, সদা উৎসাহ, অতি ছ্যাবলা আবার অতি গম্ভীর, সকল কাজে উত্তেজনা, আবার বাধা পেলেই নিরুৎসাহ। কিন্তু সে নৈরাশ্য ফরাসি মুখে বেশিক্ষণ থাকে না, আবার জেগে ওঠে। এই পারি বিশ্ববিদ্যালয় ইউরোপের আদর্শ। দুনিয়ার বিজ্ঞান সভা এদের একাডেমির নকল। এই পারি উপনিবেশ সাম্রাজ্যের গুরু। সকল ভাষাতেই যুদ্ধ শিল্পের সংজ্ঞা এখনো অধিকাংশ ফরাসি। এদের রচনার নকল সমস্ত ইউরোপী ভাষায়। দর্শন, বিজ্ঞান, শিল্পের এই পারি খনি, সব জায়গায় এদের নকল। এরা হচ্ছে শহুরে, আর বাদবাকি জাত যেন পাড়া গিয়ে। এরা যা করে তা 50 বছর 25 বছর পরে জার্মান, ইংরেজ প্রভৃতির নকল করে, তা বিদ্যায় হোক কিংবা শিল্পে হোক কিংবা সমাজনীতিতেই হোক। এই ফরাসি সভ্যতা স্কটল্যান্ডে লাগলো। স্কট রাজ ইংল্যান্ডের রাজা হলেন। ফরাসি সভ্যতা ইংল্যান্ডকে জাগিয়ে তুললে। স্কটরাজ স্টুয়ার্ট বংশের সময় ইংল্যান্ডের রয়্যাল সোসাইটি প্রভৃতি সৃষ্টি হলো। আর এই ফ্রান্স স্বাধীনতার আবাস। প্রজা শক্তি মহাবেগে এই পারি নগরী থেকে ইউরোপ তোলপাড় করে ফেলেছে। সেই দিন থেকে ইউরোপের নতুন মূর্তি তৈরি হয়েছে। সে এগ্যালিতে, লিবার্টে, ফ্ল্যাটেনিটের সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব। ধনী ফ্রান্স থেকে চলে গেছে। ফ্রান্স অন্য ভাব, অন্য উদ্দেশ্য অনুসরণ করছে। কিন্তু ইউরোপের অন্যান্য জাত এখনো সেই ফরাসি বিপ্লব নিয়েই রয়েছে। একজন স্কটল্যান্ড দেশের প্রসিদ্ধ বৈজ্ঞানিক পণ্ডিত আমায় সেদিন বললেন যে পারি হচ্ছে পৃথিবীর কেন্দ্র। যে দেশ যে পরিমাণে এই পারি নগরীর সঙ্গে নিজেদের যোগাযোগ স্থাপন করতে পারবে, সেই জাত তত পরিমাণে উন্নতি লাভ করবে। কথাটা কিন্তু একটু বেশিই সত্য। কিন্তু এই কথাটাও সত্য যে যদি কারো কোনো নূতন ভাব এই জগৎকে দেবার থাকে, তো এই পারি হচ্ছে সেই প্রচারের স্থান। এই পারিতে যদি ধ্বনি ওঠে, তো ইউরোপ অবশ্যই প্রতিধ্বনি করবে। ভাস্কর, চিত্রকর, গাইয়ে, নর্তকী এই মহানগরীতে প্রথম প্রতিষ্ঠা লাভ করতে পারলে আর সব দেশে সহজেই প্রতিষ্ঠিত হওয়া যায়। আমাদের দেশে এই পারি নগরীর বদনামি শুনতে পাওয়া যায়। এই পারি মহাকদর্য, বেশ্যাপূর্ণ নরককুণ্ড। অবশ্য এই কথা ইংরেজরাই বলে, এবং অন্য দেশে যেসব লোকের পয়সা আছে এবং জিহ্বপ্রস্থ ছাড়া দ্বিতীয় ভোগ জীবনে অসম্ভব, তারা অবশ্য বিলাসময় জিহ্বপ্রস্থের উপকরণময় পারি দেখে। কিন্তু লন্ডন, বার্লিন, ভিয়েনা, নিউ ইয়র্কও ওই বারবনিতাপূর্ণ।
ভোগের উদ্যোগপূর্ণ। তবে তফাৎ এইটাই, অন্য দেশের ইন্দ্রিয় চর্চা, পশুবধ, প্যারিসের সভ্য পাড়ির ময়লা সোনার পাত মোড়া, বুনো সোরের পাঁকে লোটা আর ময়ূরের পেখম ধরা নাচে যে তফাৎ, অন্যান্য শহরের পৈশাচিক ভোগ আর প্যারিস বিলাসের ঠিক সেই তফাৎ। ভোগ বিলাসের ইচ্ছা কোন জাতে নেই বলো? নইলে দুনিয়ায় যার 2 পয়সা হয় সে অমনি পাড়ি নগরী অভিমুখে ছোটে কেন? রাজা বাদশারা চুপি সারে নাম ভারিয়ে এই বিলাস বিবর্তে স্নান করে পবিত্র হতে আসেন কেন? ইচ্ছা সর্বদেশে, উদ্যোগের ত্রুটি কোথাও কম দেখি না। তবে এরা সুসিদ্ধ হয়েছে, ভোগ করতে জানে, বিলাসের সপ্তমে পৌঁছেছে।